কেসের পর কেস, একের পর এক কেস অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জির জন্য পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে উঠছে। আপনারা সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় অন্তত এই খবরটা পেয়ে গিয়েছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নতুন আরো একটি মামলা। কি মামলা? অভিষেক ব্যানার্জির যে সেবাশ্রয় প্রকল্প, মানে সেবাশ্রয় যে শিবির, ক্যাম্প, মানে যেখানে বিনামূল্যে ফ্রিতে আর্ত মানুষ, একেবারে দরিদ্র সমাজের একেবারে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যে চিকিৎসার পরিষেবা তুলে দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচিকে প্রাথমিকভাবে দেখে মনে হলেও যে আমাদের সেই সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা এক্সপ্যানশন বলে মনে করা হলেও এর নেপথ্যে যে এত কিছু লুকিয়ে ছিল অন্তত এটা আন্দাজ করা যায়নি। একটা প্রশ্ন ঠিকই উঠেছিল যে একজন সাংসদ কিভাবে এত কিছু অ্যারেঞ্জ করতে পারেন। তিনি শ্রদ্ধার্ঘ্য দিচ্ছেন, তিনি সেবাশ্রয়ে এত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন এবং অনেক যারা মানে মুমূর্ষ রোগী তাদেরকে এই রকম প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে বাইরে চিকিৎসার জন্য পাঠাবেন, কারোর চিকিৎসার জন্য যদি 2 লাখ টাকা খরচ হয় তাহলে সেই টাকা তিনি দেবেন। এই রকম বিভিন্ন বিষয় কিন্তু সামনে এসেছিল। প্রশ্ন হচ্ছে যে সেটা একজন সাংসদ করতে পারছিলেন কিভাবে। আমরা কল্পনাও করতে পারিনি যে এই সেবাশ্রয় ক্যাম্পে এত বড় একটা বলা যেতে পারে ষড়যন্ত্র চলছিল। যদিও এটা অভিযোগ, আর এই অভিযোগ যিনি করেছেন তাকে আমি আর কিছুক্ষণের মধ্যেই ডেকে নিচ্ছি এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কি কি অভিযোগ। এই যে এই অভিযোগগুলো আপনারা আজ তাক বাংলাতেও দেখেছেন যে এই সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতো, কিভাবে প্রেসক্রাইব করা হতো যে সমস্ত ওষুধপত্র এবং প্রাইভেট হসপিটালে যেখানে মানুষ একেবারে টাকা দিতে পারবেন না বলেই সরকারি জায়গায় যান সাধারণ মানুষ, একেবারে আম আদমি, তারা কি করেন? এত লম্বা লাইন ঠেলে তারা সরকারি হাসপাতালে দাঁড়ান কেন? তার কারণ তারা প্রাইভেট হসপিটালের খরচ বহন করতে পারবেন না। এই সেবাশ্রয় ক্যাম্পে নাকি কিছু মুষ্টিমেয় প্রাইভেট হসপিটালকে সুযোগ করে দেওয়ার জন্য, মোদ্দা কথা টাকা কামানোর জন্য এই ব্যবস্থা করা হতো। এই অভিযোগ একটা জমা পড়েছে। কি অভিযোগ? সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিশেষভাবে কি অভিযোগ, সেই অভিযোগ আপনাদেরকে দেখাবো একদম খাতায় কলমে। আমাদের কাছে প্রুফ রয়েছে, সেই প্রুফ সেটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই অভিযোগটা যিনি করেছেন তিনি হচ্ছেন গিয়ে অভিজিৎ দাস ববি। আপনারা জানেন যে একেবারে নিরলসভাবে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিষয় সরব হয়েছেন এবং তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরছেন এবং তার যে বক্তব্য যে এখানেও একটা বড় দুর্নীতি হয়েছে। আমি অভিজিৎ বাবুকে ডেকে নেব। অভিজিৎ বাবু প্লিজ এখানে আসবেন। আপনার যা অভিযোগ, আপনার যা বক্তব্য, অভিজিৎ দাস ববি প্লিজ। অভিজিৎ বাবু আমি ডেকে নেব আমার আজকে যিনি এই অভিযোগটা করেছেন। আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছেন অভিজিৎ দাস ববি তিনি বারবার কিন্তু নক করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি যেগুলো তিনি চালু করেছেন সেগুলোর মধ্যে কিছু না কিছু প্রবলেম রয়েছে। অভিজিৎ বাবু আপনাকে আরও একবার স্বাগত আজ তাক বাংলায়। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে গিয়ে আপনি শ্রদ্ধার্ঘ্য নিয়ে একটা অভিযোগ করেছিলেন, শো করেছিলেন, আমরা এই স্টুডিও থেকেই সেই বিস্তারিত তথ্য মানুষের কাছে তুলে ধরেছিলাম। সেবাশ্রয় যে ক্যাম্পটা সেটা তো সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার জন্য, এটাও তো একটা বলা যেতে পারে মানবিক কাজ, বড় একটা কাজ। এখানেও আপনি দুর্নীতি বা এখানেও আপনি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কি করে? যে লোকটা করাপ্টেড সেই লোকটার প্রত্যেকটা স্টেপই হবে করাপ্টেড। অভিষেক ব্যানার্জি ইজ নাথিং বাট এ করাপ্টেড পারসন। এটা আপনারা মিডিয়া পারসন না বলুন বা ডায়মন্ড এরিয়ার বাইরে যারা রয়েছেন তারা বলুন, প্রত্যেকে অনেক পরে জেনেছে। আমরা জেনেছি 2013 থেকে। ওর 2014 যে লোকসভা ইলেকশন তার 1 বছর আগে থেকেই জানি আমি। 2009-এ ওর মা বাবার জমি নামে জমি কেনা, দক্ষিণ চব্বিশ জমি হাঙ্গর হিসাবে ওরা ঢুকেছিল এবং 2014-এ ওকে প্ল্যান মাফিক ওখানটায় দাঁড় করানো হয়। সমীর মিত্রকার টিকিট দেওয়া হয়নি। তো এবং তারপরে দেখেছি যে ছাপ্পা ভোটে জিতেছিল এবং
ছাপ্পা ভোটে জেতার পর মাত্র ৭১,০০০ ভোটে জিতেছিল, যেখানে ৩৬,০০০ ভোট আমরা যদি পেয়ে যেতাম তাহলে আজকে এই পরিস্থিতিটা হতো না, অভিষেকটা আমাদের এখানে রাজত্ব করতে পারতো না। ৪০০-র উপরে বুথে সেদিন ছাপ্পা পেরেছিল, এবং স্পেশালি হয়েছিল দিলীপ মণ্ডল তার নিজের এরিয়া প্রায় ৬০খানা বুথে ছাপ্পা মেরেছিল, ৪৮টা বুথে ৬০,০০০-এর মতো ভোট ওখানে দিয়ে নিয়েছিল। এই সেবাশ্রয় নামে যে ঢপবাজিটা শুরু করলো সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2, তার বিষয়ে আমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করেছিলাম, আমার সঙ্গে আরো অনেকে কমপ্লেন করেছে। একদমই এই কমপ্লেনগুলো আমাদের কাছে আছে, সেই কমপ্লেন লেটারগুলো দেখাবো আমাদের দর্শকদের। অভিজিৎ বাবু আপনি একটু এগিয়ে আসুন, আমরা এই প্লাজমা টিভিতে আমরা দেখানোর চেষ্টা করব, যে প্লাজমা স্ক্রিনে একটু দেখাবো যে অভিযোগটা ঠিক কি সেটা আগে একবার দেখাই, তারপর আমরা আরো বিস্তারিত যে তথ্যগুলো বা ডকুমেন্টগুলো অভিজিৎ দাস ববি তুলে ধরেছেন সেগুলোও একটু দেখানোর চেষ্টা করব। এই দেখুন এইখানে কোথায়, বিষ্ণুপুর থানায়, তাই তো? কপি টু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর ইন্সপেক্টর ইনচার্জ বিষ্ণুপুর পুলিশ স্টেশনে করা হয়েছে, এবং আরেকটা কপি দেওয়া হয়েছে এসপি কে, ডায়মন্ড হারবার। যেহেতু ডায়মন্ড হারবার জুড়ে সেবাশ্রয়টা হ্যাঁ, এইবারে এইখানে দেখুন অভিজিৎ দাস ববি লিখছেন, তার নাম দিয়েছেন এবং তিনি কি করেন সেটা দিয়েছেন, এবং তিনি বলছেন যে এফআইআর, সেই এফআইআর তিনি করছেন কি জন্য, ইন রেসপেক্ট অফ ইনফরমেশন। আমি করতে পারি না, আমি কমপ্লেন করছি, তার কমপ্লেন পুলিশ করবে। হ্যাঁ, কমপ্লেন করছেন, সেই কমপ্লেনের জন্য এফআইআর করার একটা অনুরোধ বা কমপ্লেন করা হচ্ছে of information disclosing the commission of serious cognizable offences arising out of the organization and operation of the Shebasroy and Shebasroy 2 medical camps. এবারে সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2, এই দুটো যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল সেখানে আপনি এখানে খুব ভারী কথা লিখেছেন, এখানে কগনিজেবল অফেন্স লিখেছেন, মানে কগনিজেবল অফেন্স আপনি কি দেখেছেন একটু আমাদের ডেসক্রাইব করবেন? এইটা হচ্ছে পুরোপুরি অর্গানাইজড ক্রাইম বলা যেতে পারে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি তার এই ক্রাইমগুলো করার জন্য তার কিছু অপারেশনাল অ্যাসেট ছিল। একটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সানুবক্সির উদাহরণ দেখেছেন, আমি বাকি পুলিশ অফিসারদের নাম বলছি না, যা ডিপার্টমেন্টাল এনকোয়ারি, কারণ স্টেটে এখন আমরাই রয়েছি, তা আমরা তো আমাদের অফিসারদের বিরুদ্ধে পাবলিকলি বলা উচিত নয়। সানুবক্সি এবং জাহাঙ্গীরের চ্যাটটাকে দিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যাতে বাকি ডিসঅনেস্ট অফিসাররা অন্তত সতর্ক হয়, এই হোয়াটসঅ্যাপকে তাদের করাপশন নেটওয়ার্কে ইউজ না করে। এবার দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেট। এই পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেট ও প্রথম শুরু করে 3 জন ক্রিমিনালকে দিয়ে, 4 জনকে দিয়ে। একটা হচ্ছে দিলীপ মণ্ডল, ওদিকে হচ্ছে মেহবুব গায়েন, ওদিকে হচ্ছে গৌতম অধিকারী, এবং এদিকে হচ্ছে শ্রীমন্ত, যে বজবজে যে মারা গেছে, হ্যাঁ, শ্রীমন্ত বৈদ্য। বাকি 3 জন এখনো জীবিত। এদের মাধ্যমে এত অত্যাচার করা হয়, এত অত্যাচার করা হয়। এখন তো আপনারা জাহাঙ্গীর তামিমের নাম বলছেন, হ্যাঁ, কিন্তু মেইন ওই ডায়মন্ডের এরিয়াটা জুড়ে করেছিল হচ্ছে আপনার মেহবুব গায়েন এবং আপনার গৌতম অধিকারী। সামিম তারপরে এসছে, হ্যাঁ, 21-এর পরে বলা যেতে পারে।